বাপ দাদা রেখে যাওয়া সব জমি মোড়ল মশাইয়ের নামে লিখে দিতে হবে বউ। আচ্ছা বাবা, তুমি বেশি চিন্তা করো না, দেখবা আল্লাহ আমাদের জন্য কোনো না কোনো পথ ঠিকই দেখিয়ে দিবে। বউ, আমার জন্য কেমন কেমন লাগছে। ওগো, কি হলো তোমার? হাসিবা, মা বালতিতে করে পানি নিয়ে এসো তো, তোমার বাবার মাথায় পানি দিতে হবে। বাহ বাহ, শুক্রিয়া আল্লাহর কাছে, এবছর আমার জমিতে ফড়ার জোড়ানো ধান ফলেছে। গত কয়েক বছরে ফসল বেশি ভালো ফলেনি বলেই অনেক টাকা ঋণ হয়ে গেছে। আল্লাহ বুঝে এবার আমার মুখের দিকে তাকিয়েছে। যাক, এবছর ভালোই ভালোই ফসলটা ঘরে তুলতে পারলেই হয়। দুপুর হয়ে গেছে, ভর দুপুরে মাঠে থাকাটা ঠিক হবে না। যাই, এখনই বাড়ির দিকে ফিরে যাই। আরে, ওখানে আবার কে এরকম কাশি দেয়? এখান থেকে তো ভালো করে দেখাও যাচ্ছে না। না, একটু এগিয়ে দেখি তো। কে ওখানে বসে অসুস্থ মানুষের মতো কাশি দিচ্ছে? আরে বাবা, আপনি কি? আপনার কি হয়েছে? আপনাকে তো এর আগে এই গ্রামে কখনোই দেখি নাই। আপনি কোথা থেকে এসেছেন? বাবা, আমি তোমাকে সকল কথা পরে খুলে বলবো। বাবা, আমি অনেক অসুস্থ, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? আরে বৃদ্ধ বাবা, আপনি তো আবার বাবার মতোই। আমার বাবা আমাকে ছোট রেখেই পরপারে চলে গেছেন। আমার কপালে বাবার আদর যত্নটুকু জুটি নেই। আমি বুঝি বাবাকে হারানোর কষ্ট। যাদের বাবা বেঁচে আছেন তারা কিভাবে বুঝবে বাবা হারানোর কষ্ট? সময় আসলে তারাও একদিন বুঝবে। বাবা চলেন, আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যাই। আপনাকে সেবা যত্ন দিয়ে সুস্থ করে তুলব। কিন্তু বাবা। না বাবা, কোনো কিন্তু নয়, আপনি আমার সাথে চলেন। এই কই গো বউ, এই দেখো কাকে বাড়িতে নিয়ে এসেছি। হ্যাঁ গো, একটু দাঁড়াও, আসতেছে। বউ, এই দেখো, এই বৃদ্ধা বাবা অনেক অসুস্থ। অসুস্থতার কারণে বেশি কথাও বলতে পারছে না, তাই আমি ওনাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। একটু সেবা যত্ন দিলেই উনি সুস্থ হয়ে উঠবেন। হ্যাঁ হাসিবা বাবা, তুমি ওনাকে বাড়িতে এনে ভালোই করেছ। এখন ওনাকে ঘরে নিয়ে এসো তো, আমি ওনার মাথায় পানি পট্টি দেওয়ার ব্যবস্থা করতেছি। ওগো, বৃদ্ধ বাবার মাথায় এই পানি পট্টিটা দিয়ে দাও তো। হ্যাঁ বউ, হ্যাঁ, পানি পট্টিটা আমার কাছে দাও তো দেখি। আরে আরে, বৃদ্ধ বাবা আবার কোথায় গেলেন? বৃদ্ধ বাবাকে তো কোথাও দেখছি না। তাহলে বৃদ্ধ বাবা আবার বাহিরে কোথাও যায়নি তো? দেখি তো,
বৃদ্ধ বাবা বাহিরে কোথাও আছে কিনা। বৃদ্ধ বাবা, বৃদ্ধ বাবা, কোথায় আপনি? বৃদ্ধ বাবা, দেখি তো পুকুর পাড়ে আছে কিনা। না, কোথাও তো বৃদ্ধ বাবাকে দেখলাম না। তাহলে উনি কোথায় গেলেন? বিষয়টা তো অনেক চিন্তার বিষয়। হ্যাঁ গো, তোমার বৃদ্ধ বাবাকে তো কোথাও দেখছি না। হ্যাঁ, কি বলো তুমি? তুমি কি বাহিরে দেখেছিলে নাকি আবার? হ্যাঁ, আমি সবখানেই দেখেছি, বৃদ্ধ বাবাকে কোথাও পেলাম না। কি বলো তুমি? তাহলে তো চিন্তার বিষয়। না, আমি খুঁজে দেখি তো। এই, তুমি কি পুকুর পাড়ে দেখেছিলে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি সবখানে তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাই নাই। বৃদ্ধ বাবা, বৃদ্ধ বাবা, কোথায় আপনি? বৃদ্ধ বাবা, এই যে রতন ভাই, তুমি কি কোনো অসুস্থ বৃদ্ধ লোককে দেখলে? হ্যাঁ, বৃদ্ধ লোক? তা বৃদ্ধ লোকটা দেখতে কেমন? লম্বা না খাটো, ফর্সা না কালো? হ্যাঁ, বৃদ্ধ লোকটা উঁচু লম্বা, ভালোই, দেখতেও ফর্সা। তুমি কি এরকম কোন লোক দেখেছো? এই তো রিমনকে খাটানোর একটা মোক্ষম সময়, এই সুযোগে রিমনকে খাটিয়ে নেই। কি গো রতন ভাই, তুমি মনে মনে কি বলো? তুমি কি বৃদ্ধ লোকটাকে দেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছি তো বটেই। তা উনি কোথায় আছে? দেখলাম ওই খাল পাড়ে একজন অসুস্থ বৃদ্ধ লোক বসে আছে। আমাকে বলে, বাবা তুমি কি আমাকে রিমনের বাড়িতে গিয়ে দিয়ে আসবে? আমি পথ ভুলে এখানে চলে এসেছি। তখন আমার হাতে কাজ ছিল বলেই আমি তাকে তোমার বাড়িতে দিয়ে যেতে পারি নাই। তা রিমন ভাই, তুমি ওখানে গিয়ে দেখতে পারো। হ্যাঁ, ওই খাল পাড়ে এত দূরে? এখন দেখো তুমি এত দূর ওই বৃদ্ধ লোকটাকে আনতে যাবে কিনা, এটা সম্পূর্ণই তোমার ব্যাপার। হ্যাঁ, এত দূরে ওই খাল পাড়ে বৃদ্ধ বাবা গেলেন কি করে? না, আমাকে পা চালিয়ে যেতে হবে, অনেক দূরের পথ। না জানি বৃদ্ধ বাবা কি করতেছেন, এমনিতেই অসুস্থ মানুষ। বেটাকে আজকে কঠিন শিক্ষা দিতে পেরেছি। এখন যা ওই খাল পাড়ে। কি গো, বৃদ্ধ বাবাকে কি খুঁজে পেলে? না রে বউ, বৃদ্ধ বাবার কোনো খোঁজই পেলাম না। এখন দুটো খাবার দাও তো, খাবার খেয়ে মাঠের দিকে যাব। হ্যাঁ দিচ্ছি গো, তুমি হাত মুখ ধুয়ে আসো তো দেখি। এই যে রিমন ভাই, ওদিকে কোথায় চললে? হ্যাঁ হ্যাঁ রতন ভাই, যাবো একটু মাঠের দিকে ভাই। ধানগুলো তো পেকে গেছে, দেখতে যাব কবে কাটা যায়। আমি এখন যাই রতন ভাই, আমার হাতে সময় নেই, আবার গঞ্জের দিকেও যেতে হবে। কিরে রফিক, কদে এখন আমাদের কি করা উচিত? রতন ভাই, আমাদের ফর্মুলা বলে তো, রিমন মিয়ার মাঠের সব ধানে আজ রাতে গায়েব করে দেওয়া উচিত। বাহ রফিক বাহ,
আমার সামনে থাকতে থাকতে তোর মাথায় তো ভালো বুদ্ধি আসতে শুরু করেছে, হ্যাঁ? কিন্তু রতন ভাই, রিমন মিয়ার এতগুলো ধান আমরা দুজনে গায়েব করব কি করে? না রে রফিক, না, যা ভেবেছিলাম তা না রে। তোর মাথায় বুদ্ধির কিছুটা অভাব আছে রে। আর হারামজাদা, শোন, পাশের 2 গ্রামে আমাদের যে সাঙ্গু পাঙ্গু আছে তা কি হাতে ছেড়ার জন্য আছে রে? হ্যাঁ রফিক, তোর মাথায় বুদ্ধি হবে কবে রে? হ্যাঁ রতন ভাই, বুঝেছে এবার? হ্যাঁ, কি যে বুঝছো তা তো ভালো করে জানি। এখন যা তো কমলনগর আর কাঞ্চননগর যা, ওখানে গিয়ে আমার কথা বল আর রেমন মিয়ার ধান গায়েব করার কথা বল। আজ রাতে যেভাবে হোক রেমন মিয়ার জমির ধান গায়েব করতেই হবে। হে 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 হে। হাই হাই হাই, এ আমার কি হয়ে গেল? আমার এত বড় ক্ষতি করলো কে? এখন আমার কি হবে? হাই হাই হাই। হ্যাঁ রে রেমন ভাই, কালকে বিকেলেও তো তোমার জমিতে ফসল দেখলাম। তাই এক রাতের ভেতর তোমার জমির এতগুলো ফসল কেটে নিয়ে গেল কারা? হ্যাঁ, তুমি কি কাউকে সন্দেহ করো? না রে ভাই কবির, আমি তো কোনো দিনই কারো কোনো ক্ষতি করি নাই। আমার জানা মতে তো আমার কোনো শত্রুও নেই। আমি কাকেই বা সন্দেহ করব? তুমিই বলো কবির। এখন আমি কি আর করব? মোড়ল মশাইয়ের কাছ থেকে সমস্ত জমির দলিল দিয়ে ঋণ করে টাকা এনেছিলাম, তাই এবছরেই দেওয়ার কথা ছিল। ঋণের টাকা সময় মতো পরিশোধ না করতে পারলে সমস্ত জমি মোড়ল মশাইয়ের নামে লিখে দেওয়ার কথা। এখন আমার আর কি করার আছে কবির? ফসলের সাথে সাথে আমার জমিটুকুও আর থাকলো না। রেমন ভাই, আপনি এত ভেঙে পড়বেন না। দেখবেন আল্লাহ আপনার জন্য কোনো না কোনো ব্যবস্থা ঠিকই করে দিবেন। আল্লাহর উপর ভরসা করেন। এখন চলেন বাড়ির দিকে ফিরে যাই। আপনি এখানে বেশিক্ষণ থাকলেও অসুস্থ হয়ে পড়বেন। আপনি আমার সাথে আসেন তো ভাই। কি গো, আজকে তোমার মুখটা পেঁচার পেঁচার লাগছে কেন? কোনো অঘটন ঘটেছে নাকি? আরে বউ, আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, সর্বনাশ? আমাদের কি সর্বনাশ হলো গো? তুমি কি সর্বনাশের কথা বলছো হাঁচিবার বাবা? আরে আর বলো না বউ, ভাবতেই আমার দমটা বন্ধ হয়ে আসতেছে। আমাদের সকল জমির সব ধানে চুরি হয়ে গেছে। আবার ওদিকে এবছরেই মোড়ল মশাই সব ঋণের টাকা পরিশোধ করতে হবে। এবছর ঋণের টাকা পরিশোধ করতে না পারলে বাপ দাদা রেখে যাওয়া সব জমি মোড়ল মশাইয়ের নামে লিখে দিতে হবে বউ। হাঁচিবার বাবা, তুমি বেশি চিন্তা করো না। দেখবা আল্লাহ আমাদের জন্য কোনো না কোনো পথ ঠিক দেখিয়ে দিবে। বউ, আমার জন্য কেমন কেমন লাগছে। ওগো, কি হলো তোমার? হাসিবা, মা বালতিতে করে পানি নিয়ে এসো তো। তোমার বাবার মাথায় পানি দিতে হবে।
এই যে রিমন মিয়া, বাড়িতে কি আসো? রিমন মিয়া, আরে মোড়ল চাচা, হঠাৎ আপনি আমার বাড়িতে, তাও আবার সকাল সকাল? না, এসে তো আর পারলাম না। তুমি গত 2 বছর আগে আমার কাছে তোমার ফসল জমি দলিল দিয়ে ঋণ করে টাকা আনলে। তাই এই 2-3 বছরের মধ্যে তুমি আমার সাথে দেখা করলে না। কারণ কি? হ্যাঁ, মোড়ল মশাই, এত কাজের চাপে আপনার সাথে দেখা করার মতো বাড়তি কোনো সময় পাইনি। মোড়ল মশাই, এজন্য আমি খুবই দুঃখিত। আমাকে ক্ষমা করে দিন মোড়ল মশাই। সে না হয় গত কয়েক বছর দেখা করলাম, তার জন্য ক্ষমা করে দিলাম, কিন্তু আমার টাকা পরিশোধের সময় তো এবছরেই শেষ হয়ে যাবে। তুমি আমার টাকা পরিশোধ করবে কবে? হ্যাঁ, মোড়ল মশাই, আপনি যে কি বলেন? রিমন মিয়া আর কিভাবে আপনার ঋণের টাকা পরিশোধ করবে? রিমন মিয়া সকল জমির সমস্ত ফসলই তা চুরি হয়ে গেছে। এখন রিমন মিয়া আর কোথা থেকে টাকা পাবে? শর্ত মোতাবেক রিমন মিয়ার 3 বছরের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে সমস্ত জমি আপনার নামে লিখে দেওয়ার কথা ছিল। মোড়ল মশাই, রিমন মিয়াকে বলেন তার সমস্ত জমি আপনার নামে লিখে দিতে। এটা ছাড়া রিমন মিয়ার সামনে আর কোন পথ খোলা নেই। মোড়ল মশাই, না মোড়ল মশাই, মোড়ল মশাই, আমাকে আর কিছুদিন সময় দিন। আমি আপনার সব টাকায় পরিশোধ করে দিব। মোড়ল মশাই, তাছাড়া ঋণের টাকা পরিশোধের সময় শেষ হতে আরো তো প্রায় 2 মাস বাকি আছে। মোড়ল মশাই, এই 2 মাসই আমাকে সময় দেন। আমি 2 মাসের মধ্যেই আপনার সকল টাকা পরিশোধ করে দিব মোড়ল মশাই। ঠিক আছে রিমন মিয়া, তুমি যেহেতু এত করে বলছো, তোমাকে এই 2 মাসই সময় দিচ্ছি, কিন্তু মনে রেখো রিমন মিয়া, এই 2 মাসের মধ্যে আমার টাকা পরিশোধ করতে না পারলে শর্ত মতো সমস্ত জমি আমার নামে লিখে দিতে হবে। তখন কিন্তু আমার কাছ থেকে সময় চাইলেও আমি আর কিন্তু কোনো সময় দেব না। কথাটা যেন মনে থাকে রিমন মিয়া, এই বলে দিলাম। জি আজ্ঞে মোড়ল মশাই। আরে, ওই গাছের গোড়ায় কে বসা? মনে হচ্ছে বৃদ্ধ বাবা। এগিয়ে দেখি তো। আরে বৃদ্ধ বাবা, আপনি এখানে বসে আছেন? গতকাল আমি আপনাকে কত জায়গায় খুঁজেছি, আমি তো আপনাকে কোথাও পেলাম না। আপনি কোথায় গিয়েছিলেন বাবা? আপনি কি এখন সুস্থতা অনুভব করছেন? সে কথা পরে হবে বাবা, আগে বলো তো, শুনলাম তোমার নাকি সকল জমির ফসলে চুরি হয়ে গেছে। হ্যাঁ বাবা, আমার জমির সমস্ত ফসলই কে বা কারা যেন চুরি করে নিয়ে গেছে। বাবা কি বলবো আর দুঃখের কথা, মোড়ল মশাইয়ের কাছ থেকে অনেক টাকা ঋণ করেছিলাম। তা ভেবেছিলাম এবছরের সমস্ত ফসল বিক্রি করে মোড়ল মশাইয়ের সমস্ত টাকায় পরিশোধ করে দিব। তা আর হলো না। এখন বুঝি বাপদাদা রেখে যাওয়া সমস্ত ফসলি জমি মোড়ল মশাইকে লিখে দিতে হবে। বাবা রিমন, তুমি আর চিন্তা করো না বাবা, তোমার সততার সমস্ত পুরস্কারই তুমি পাবে বাবা। বাবা রিমন, চলো আমরা আজব সোনার গ্রাম থেকে ঘুরে আসি।
হ্যাঁ বাবা, সোনার গ্রাম। হ্যাঁ বাবা, সোনার গ্রাম। তুমি এই সোনার পেয়ালাটা হাতে রেখে বলো, সোনার পেয়ালা, তুমি আমাকে সোনার গ্রামে নিয়ে চলো। দেখবে তোমাকে সোনার গ্রামে নিয়ে যাবে। এখন চলো আমরা সোনার গ্রাম থেকে ঘুরে আসি। সোনার পেয়ালা, তুমি আমাকে সোনার গ্রামে নিয়ে চলো। ও মাই গড, আসলেই তো পুরো গ্রামটাই তো সোনার। মনে হচ্ছে কে যেন পুরো গ্রামটাকে সোনা দিয়ে মুড়িয়ে রেখেছে। রিমন মিয়া, এই সোনার গ্রামে কোনো প্রাণী 10 মিনিটের বেশি সময় থাকতে পারে না। যদিও কেউ 10 মিনিটের বেশি সময় থাকতে চায়, সে পাথরে পরিণত হয়ে যায়। যেমন ওই দেখো, 50 বছর আগে 3 জন মানুষ 10 বছরের বেশি সময় থাকতে চেয়েছিল, তারা পাথরে পরিণত হয়ে গেছে। তুমি ওই গাছ থেকে 3টি পাতা ছিঁড়ে নাও, তবে মনে রাখবে, তুমি যতবারই এখানে আসবে, এক গাছ থেকে 3টির বেশি পাতা ছিঁড়বে না। যাও, তুমি সোনার পাতা ছিঁড়ে নিয়ে এসো। বাবা, এই 3টি পাতা তো ছিঁড়লাম, এখন কি করব? তার বেশি সোনার পাতা বিক্রি করবে না, তাহলে কিন্তু তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বাবা, আমরা এখন এখান থেকে ফিরবো কিভাবে? তুমি একাই ফিরবে, আমি ফিরবো না বাবা। আমি এই সোনার গ্রাম দেখাশোনার দায়িত্ব নিয়ে যেতে আছি। তুমি সোনার পেয়ালাকে বলো, সোনার পেয়ালা, আমাকে আমার গ্রামে নিয়ে যাও। তুমি এখন তোমার গ্রামে ফিরে যাও বাবা রিমন। সোনার পেয়ালা, আমাকে আমার গ্রামে নিয়ে যাও। বউ, এই দেখো, আমাদের আর কষ্ট করে দিন কাটাতে হবে না। বউ, বাকি কথা পরে বলবো, এখন অনেক ব্যস্ত আছে। সোনার পেয়ালা আর পাতা দুটো রেখে দাও তো, আমি একটা সোনার পাতা বিক্রি করে মোড়ল মশাইয়ের ঋণের টাকাটা দিয়ে আসি। মোড়লমশাই, মোড়লমশাই, এই নেন আপনার ঋণের টাকা। কি বললে তুমি রিমন মিয়া? তুমি ঋণের টাকা এনেছো? সকালেই না তোমার কাছে কোনো টাকা ছিল না, তাহলে এখন তুমি এত টাকা পেলে কোথায়? হ্যাঁ, আবার কোথাও থেকে চুরি করো নাই তো? হ্যাঁ, সেই মোড়লমশাই, আপনি এ কি বলেন? হ্যাঁ রিমন মিয়া, টাকা টেবিলের উপর রাখো। মোড়লমশাই, আমার জমির দলিলটা দেন। রিমন মিয়া, তোমার জমির দলিল তো আরো অনেক দলিলের মধ্যে রয়েছে, তা তুমি আগামীকাল এসে তোমার জমির দলিল নিয়ে যেও। জি আজ্ঞে মোড়লমশাই।
কিরে কালু, জীবন নিয়ে এতগুলো টাকা কোথায় পেল? হ্যাঁ, মরল মশাই, আমি অত এটাই চিন্তা করতেছি। রিমন মিয়া এত অল্প সময়ের ভিতর এতগুলো টাকা কোথায় পেল? কালু খোঁজ লাগা, দেখ রিমন নিয়ে এতগুলো টাকা কোথা থেকে পেল। যে আগে মরল মশাই। এই রতনা রফিক, দাঁড়া তোরা দুটোই। কে তোরা এই রাতের বেলা আমার কাজ সর্বনাশ করে আসলি? হ্যাঁ, আরে কালু ভাই, কি যে বলেন, সেদিন মোড়ল মশাই আমাদের বিচার করার পরই তো আমরা চুরি চামারি করা ছেড়ে দিয়েছি। তা বেটা, তোর মিথ্যা কথা আমারে কি তোর মনে হয়? হ্যাঁ, দুদিন আগে তোরা দুজন পাশের গ্রামের লোক এনে রিমন মিয়া সব ধান কেটে নিয়েছিস, আমি কি তা জানি না রে? হ্যাঁ, এই দুদিন তোরা এই গ্রামে ছিলি না রে? শোন রতন, কালকে সকালেই আমার ভাগ আমার বাড়িতে পৌঁছিয়ে দিবে। যদি না দিস তাহলে তো জানিসই। আচ্ছা কালু ভাই, ঠিক আছে, আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনার ভাগ আপনার বাড়িতে পৌঁছে যাবে কালু ভাই। এখন যা, তোরা যেখানে যাচ্ছিলি। আরে রফিক, কালু ভাই রিমন মিয়ার বাড়ির দিকে যাচ্ছে মনে হচ্ছে। রিমন মিয়ার বাড়িতে কালু ভাইয়ের কিছু দরকার আছে হয়তো। আহারে গবেটি থাকলি রে রফিক, তুই কি এর আগে কখনো দেখেছিস যে কালু ভাই রিমন মিয়ার বাড়িতে গেছে, তাও আবার রাতের বেলায়? তাই তো রতন ভাই, এখন তো নিশ্চয়ই ঘাবলা আছে। হ্যাঁ, ঘাবলা তো আছে বটে রে রফিক, বিষয়টা দেখতে হবে যে। রফিক, চল কালু ভাইয়ের পিছু নেই। হ্যাঁ রে রফিক, কি বলেছিলাম, দেখ কালু ভাই রিমন মিয়ার ঘরের জানালার কাছে ওকে মেরে কি যেন দেখতেছে। হ্যাঁ রতন ভাই, তুমি ঠিকই বলেছ। কালু ভাই, কি দেখো? হ্যাঁ, কালু ভাই। কে? আরে তোরা এখানে কি করিস? হ্যাঁ, যা দেখতাছে তোরা তো কঠিন বিচ্ছু হয়ে গেছিস রে। চুপচাপ থাক, কোনো কথা বলবে না। ওগো হাসিবার বাবা, তুমি এই সোনার পাতা ও সোনার পেয়ালা পেলে কোথায় তা বললে না যে? তাহলে শোনো বউ, আজকে দুপুরে জঙ্গলের ওই রাস্তায় দুদিন আগে আমাদের বাড়িতে অসুস্থতার ভাব নিয়ে যে বিরুদ্ধ লোকটা এসেছিল তাকে দেখলাম বসে আছেন। আমি তার কাছে যাওয়ার পর সে আমাকে বলল, চলো সোনার গ্রাম থেকে ঘুরে আসি। আমি তো প্রথমে অবাক হয়ে গেলাম যে কি বলে। তারপর সে আমাকে এই সোনার পেয়ালাটা দিল আর বলল, তুমি এই সোনার পেয়ালাটাকে ধরে বলো, সোনার পেয়ালা তুমি আমাকে সোনার গ্রামে নিয়ে যাও। তারপর আমি সোনার গ্রামে চলে গেলাম। জানো তো বউ, সোনার গ্রামের চারিদিকে শুধু সোনা আর সোনা।
আর ওখান থেকেই তো আমি সোনার পাতা এনে ওই পাতা দোকানে বিক্রি করে মোড়ল মশাইয়ের সমস্ত ঋণের টাকা পরিশোধ করে আসলাম। তাহলে বুঝলে রতন, রিমন মিয়া সোনার পেয়ালার মাধ্যমে সোনার গ্রামে যায় আর ওখান থেকে সোনা এনে বিক্রি করে। কালু ভাই, আমার মাথায় তো একটা বুদ্ধি চলে এসেছে। এই রতন রে, তোর দেখে মনে হয় না, কিন্তু তুই মাস্টার প্ল্যান দেশ রে। হ্যাঁ, তোর মাথায় কি প্ল্যান এসেছে তা আমি ভালো করে জানি রে রতন। তাহলে শোন, গভীর রাতে রিমন মিয়ার বাড়িতে আসবে, আমিও আসবানি। রিমন মিয়া ও তার বউ ঘুমিয়ে যাক। এখন চল, আমাদের সারা শব্দ টের পেলে আবার ঝামেলা আছে। কিরে রতন, অভিজ্ঞ ওকেই হাসে নাই? কালু ভাই, এই রতন কাঁচা কোনো কাজ করে না। রফিককে পাঠিয়ে দিয়েছে রিমন মিয়ার বাড়ির খোঁজ আনতে। সাবাস রতন, সাবাস বেটা। শোন, তোরা এখন বাড়ি চলে যা, আর কালকে সকাল সকাল আমার বাড়িতে আমার সাথে দেখা করবি। এখন চলে যা। কালু ভাই, ও কালু ভাই, তুমি কি বাড়িতে আসো? কে রে ডাকে আমায়? হ্যাঁ কালু ভাই, আমি রতন। ও রতন, তোরা তাহলে আইছিস? এখন আয় তো, আমার ঘরে আয়। তোদের এখন আসার সময় হলো? হ্যাঁ, আমি তো তোদের জন্য কোন ভোর ফেলা থেকে অপেক্ষা করছি। আমার আর দর সহ্য হচ্ছে না রে, যে কখন যাব আমরা সোনার গ্রামে। এই একই লাইনে মিশে দাঁড়াতো দেখলে। সোনার পিয়ালা, আমাদেরকে তুমি সোনার গ্রামে নিয়ে যাও। হ্যাঁ, ওরে রফিক, দেখছিস চারিদিকে কত সোনা আর সোনা। আমরা তো আজকেই কোটিপতি হয়ে যাবো রে রফিক। রতন ভাই, আজ থেকে আমাদের আর রাত জেগে চুরি ডাকাতি করতে হবে না। এখন আমরা পায়ের উপর পা তুলে খেতে পারবো। এই রতন, রতন চল আমরা ওদিকটা ঘুরে দেখে। এই রতন, চল আমরা এখন এখান থেকে চলে যাই। সোনা দানা যতগুলো নিয়েছি তাতেই আমরা কোটিপতি হয়ে যাব। কালু ভাই, আমরা এখন এখান থেকে বের হব কি করে? তাই তো, আমরা এখন এখান থেকে বের হব কি করে? রতন ভাই,
আমি এখানে আসতে চেয়েছিলাম না, তুমি আমাকে এখানে নিয়ে এসেছো। এখন তুমি আমাকে এখান থেকে বের করো। হ্যাঁ। বন্ধুরা, এই গল্প থেকে কি শিখলে? এই গল্প থেকে শেখা গেল সততার জয় সব সময় হয়, কিন্তু ধীরে ধীরে। আর অতিরিক্ত লোভের ফলে হয় পাপ। যে ব্যক্তি তার জীবনে অতিরিক্ত পাপ করে বসে, তার সামনে মৃত্যু ছাড়া আর কোনো পথই খোলা থাকে না। তাই আমি এই ক্যারেক্টার রেমন বলছি, সময় থাকতে তোমরা সতর্ক হও। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ সবাইকে।